ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। প্রত্যেকের জীবনে নানান উত্থান পতনের সামনে থাকে এক একটি লড়াই, কখনো কর্মক্ষেত্রে, কখনো সাংসারিক জীবনে। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই। সেই লড়াইয়ে দিদিরা হয়ে ওঠেন নাম্বার 1। আজকে যে 4 জন দিদি আমাদের এখানে খেলতে আসছেন, তাদের জীবনে আছে নানান ওঠাপড়া, নানান লড়াই। ডেকে নেব আজকের 4 জন দিদিকে। আসুন প্লিজ। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে আসছি। জীবনে অনেকটা স্ট্রাগল করে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি। কি করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, পিয়ালি ঘোষ। নমস্কার দিদি, আমি বাটানগর থেকে আসছি। শুভ নববর্ষের শুভেচ্ছা তোমাকে জানাই। আমি বেসিক্যালি হাউসওয়াইফ, এমনি আমি গৃহশিক্ষিকা। আমি আমার জীবনের কিছু গল্প তোমার সঙ্গে আমি শেয়ার করব। নিশ্চয়ই শুনবো। থ্যাংক ইউ পিয়ালি। শর্মিলা গুপ্ত বণিক। নমস্কার দিদি, আমি খড়গপুর থেকে আসছি। আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, কিন্তু এই শিক্ষিকা হওয়ার পেছনে আমার অনেক লড়াই, অনেক দিনের ঘাত প্রতিঘাত জড়িয়ে আছে। সেই গল্প আমি আপনার সাথে শেয়ার করব। পিয়ালি চ্যাটার্জি। নমস্কার দিদি, প্রথমেই আমি আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। আপনাকে। আমি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে এসেছি। প্রত্যন্ত জঙ্গলমহলের গোদাপিয়াশাল জায়গাটা, ওই জায়গায় আমি প্রধান শিক্ষিকার কাজ করি। থ্যাংক ইউ। এখানে আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলের সাথে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেয়ে হয়ে চাইতে। রঞ্জিতা, তুমি ব্যবসার সাথে যুক্ত আছো। কিসের ব্যবসা তোমার? আমার ট্রান্সপোর্টের ব্যবসা দিদি। আচ্ছা। তবে এই ব্যবসার কথা বলার আগে বলবো, আমার এই ব্যবসার লাইনে আসার কথা ছিল না। আজ থেকে 7-8 বছর আগে একজনকে বিশ্বাস করে, ভরসা করে বা ভালোবেসে বলতে পারেন বিয়ে করেছিলাম। বাবা মা পুরো ফ্যামিলির এগেনস্টে গিয়ে, কারণ শিক্ষাগত দিক থেকে বা কর্মক্ষমতার দিক থেকে কোনো দিকই সে আমার সমকক্ষ ছিল না। কিন্তু তখন ওই বয়সে আমি সেই জিনিসটা বুঝতে না পেরে, বাবা মায়ের কথা না শুনে তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু বিয়ের 7 দিনের মাথায় আমি জানতে পারলাম যে উনি অনেক রকম নেশার সাথে যুক্ত, প্লাস উনি প্রচণ্ড মাত্রায় অ্যালকোহলিক। কিন্তু তারপরেও আমি কখনো তার হাত ছেড়ে দিইনি। আমি অনেক রকমভাবে তাকে চেষ্টা করেছি সেই রাস্তা থেকে ঘুরিয়ে আনার, অনেকভাবে চেষ্টা করেছি তাকে কোনো কাজের সঙ্গে যুক্ত করার, কিন্তু কোনোভাবেই তাকে আমি কোনো কাজের সাথে যুক্ত করতে পারিনি। ইভেন আমার ওপর শারীরিক, মানসিক অত্যাচার ছিলই, তার সাথে ছিল শারীরিক অত্যাচারও। এরকম অবস্থায় আমি মানে প্রেগনেন্ট হই আর কি। যা আমি জানি সেটা আমার কাছে ভগবানের আশীর্বাদ, কিন্তু সেই অবস্থায় আমার ওপর প্রচণ্ড রকমের অত্যাচার হয় প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত। কিন্তু তা সত্ত্বেও আমি আমার বাবা মার কাছে ফিরে যাইনি এই লজ্জা বোধে যে আমি কোন মুখে তাদের কাছে ফিরে যাব। তারা ওই জন্য সেই 5 বছর আমার কষ্টের কথা কিছুই জানে না। তারপর যখন আমার বাচ্চা হয়, তখন এমনি অভ্যাসবশত বা নিয়ম অনুযায়ী বাবা মায়ের কাছে যখন আমি গিয়ে থাকতে শুরু করলাম, তখন বাবা মা আস্তে আস্তে বুঝতে পারলো যে নিশ্চয়ই সম্পর্কটা সেই জায়গায় নেই, বা ও আমার ওপর কীরকম অত্যাচার করে। ওদিক থেকে কোনো রকম যোগাযোগ ছিল না। আর ঠিক এরই মাঝে ও শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, কারণ ও একজন হাইলি ডায়াবেটিক ছিল। তার মধ্যে ওরকম মানে প্রত্যেক দিন নিজের ওপর অত্যাচার করার ফলে শরীর আস্তে আস্তে ভেঙে পড়ে। আমি কিন্তু আমার ওই মানে দুধের শিশুকে নিয়েও বারবার কলকাতায় আসি, তার দেখাশোনা করার জন্য চেষ্টা করি, কিন্তু সেটা সুস্থ আমি করতে পারিনি। সে পৃথিবী থেকে ছেড়ে চলে যায়। সমাজের কাছে হয়তো সত্যি আমি বিধবা, কিন্তু দিদি আজ আমার আপনাকে বলতে কোনো দ্বিধা নেই, সেদিন যেন আমার চোখ দিয়ে কোনো জল বেরোয়নি। আজ ওই কথাটা বলতে গিয়ে আমার চোখ দিয়ে হয়তো গলা কাঁপছে, কিন্তু চোখ দিয়ে জল বেরোয় না, কারণ আমি সেদিন যেন হঠাৎ মুক্ত হওয়ার আনন্দ পেয়েছিলাম। যে আমি হয়তো একটা খাঁচায় বন্দি ছিলাম, এই জায়গা থেকে আমি মুক্ত হতে পেরেছি। আমি হয়তো ভালোভাবে বাঁচতে পারবো, মানে একটা দিন আমি বা একটা রাত হয়তো আমি ভালো ঘুমাতে পারবো, কোনো গন্ধ ছাড়া একটা মানে ঘরে হয়তো আমি বাস করতে পারবো। অনিন্দিতা, এরকম একটা পরিস্থিতি যেখানে এত ঘাত প্রতিঘাত, সেখান থেকে কিভাবে নিজে ঘুরে দাঁড়ালে? আমার এক খুব কাছের বন্ধু আমাকে পরামর্শ দেয় যে ট্রান্সপোর্টের বিজনেসে নামা। তো সেই থেকে আমার পথ চলা শুরু। আমি প্রথমে ব্যাংক থেকে ছোটো মোটো লোন নিই, প্রথমে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি, তারপর সেই সেকেন্ড হ্যান্ড গাড়ি স্কুলে পুলকার হিসাবে প্রথমে দিই, তারপর সেই দুটো পুলকার থেকে তারপর বাস করি। বর্তমানে আমি 2টো বাস, একটা উইঙ্গার, 2টো পুলকার আর কি করতে পেরেছি। তবে আমি আপনাকে কিছু কথা বা হয়তো এই শোয়ের মাধ্যমে বলতে চাই, যেটা আমি খুব ফেস করেছি আমার ওই বিধবা হয়ে যাবার পর থেকে আজ অবধি।
ডিভোর্স হয়ে তো মানুষ স্বামীকে ছাড়া থাকছে, আমি যে বিধবা হয়েছি স্বামী ছাড়া, কিন্তু আমার এই স্বামী চলে যাওয়াটাতে তো আমি সেভাবে শোক পাইনি, আমি তো মুক্ত হয়েছি। তাহলে কেন সমাজ আমাকে কোনো রকম জিনিস জামা কাপড় পরার স্বাধীনতা দেবে না? আজও আমি হয়তো শখ করে লাল শাড়ি পরে ঘুরছি না, কি লাল চুড়িদার পরে ঘুরছি না, কিন্তু এখনও যদি আমার জামা কাপড়ে লাল থাকে, আমার নিজের আত্মীয় স্বজনরাই আমাকে অনেকভাবে অনেক কথা শোনায়, অনেকভাবে অনেক রকম মানে আওয়াজ দেয়, যেটা মানে ধরুন সে যখন মারা গেছে তার পরের দিন থেকে বাড়িতে এসে লোকে বলছে ওর আবার বিয়ে দিয়ে দাও। একটা মেয়ের জীবনে নিশ্চয়ই বিয়েটাই সব নয়। যে মানুষগুলো ধরুন কোনোদিন কখনো, আমি যখন 5 বছর লড়াই করেছি তখন কিন্তু কেউ কোনোদিন খোঁজ নেয়নি যে আমি আমার সংসারটা কেমন আছো তুমি? হ্যাঁ একদম দিদি, কেমন আছি আমি সংসারটা কিভাবে চালাচ্ছি। কিন্তু মানুষের নিয়ম অনিন্দিতা, সমাজের সাথে লড়ার চেষ্টা করো না, কারণ সমাজের সাথে তুমি একা নারী হয়ে লড়তে পারবে না। কারণ বেশিরভাগ মানুষ সমাজে এরকম চিন্তাভাবনায় বিশ্বাসী, চলে আসছে দিনের পর দিন, যুগের পর যুগ। তুমি নিজে কি চাও সেটা ভীষণ ইম্পর্টেন্ট অনিন্দিতা। আমি আমার পথ দেখবো, আমি আমার পথে চলবো, আমি আমার পথে বিশ্বাসী। হ্যাঁ দিদি। আমার পাশে কে কি বলছে আমি সেটা কখনো শুনবো না। তুমি নিজে মনে করেছো যে আমি ব্যবসা করবো, তুমি নিজে ব্যবসা শুরু করেছো। তুমি নিজে মনে করেছো আমি সেই ব্যবসা দাঁড় করাবো, আমি সেই ব্যবসা দাঁড় করিয়েছি। তুমি একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে তুমি একটা ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছো, সব তো নিজে করেছো। তাহলে আজকে তুমি কেন ভাবছো একটা লোক তোমার লাল শাড়ি দেখে কে কি বলছে? কিচ্ছু এসে যায় না। যখন তুমি কষ্ট পেয়েছো, যখন তুমি দিনের পর দিন চোখে জল ফেলে, তখন তো সেই মানুষগুলো তোমার পাশে এসে দাঁড়ায়নি। আজকে যখন তুমি সুদিনে আছো, আজকে তুমি ভালো জিনিস দেখছো, তুমি ভালো জিনিসের সঙ্গে সংস্পর্শে আছো, বাবা মার সাথে আছো, আনন্দে রয়েছো, এটাই তো বলবো যে তুমি এখন ভালো আছো। হ্যাঁ দিদি, খুব ভালো আছি। আজকে যখন ভালো আছো, তখন সেই মানুষগুলো, যে মানুষগুলো তোমার থেকে তখন তাকায়নি, সেই মানুষগুলো এখন কি বলছে সেটা তোমার ভাবার কোনো কারণই নেই, সেটা নিয়ে তোমার দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই। তারা দুঃখ পাক যে তারা জীবনে কিছু করতে পারছে না, কিন্তু অনিন্দিতা রায় করে দেখিয়েছে। হ্যাঁ, তাদের চিন্তা ভাবনাকে সম্মান জানিয়ে আমি বলছি কি তাদের সময়টা এখন আর নেই। তারা যদি বলে যে কেন অনিন্দিতা রঙিন শাড়ি পরে ঘুরছে, এটা তো ঠিক কথা নয়, সেটা সবাই জানে ঠিক কথা নয়। তাই সেগুলো নিয়ে একদম মাথা খাওয়াবে না অনিন্দিতা। যে কাজটা করছো সেই কাজটা মন দিয়ে করো, মেয়েকে মানুষ করো, বাবা মাকে ভালো করে রাখো, নিজের সুখে থাকো, আনন্দে থাকো। আর আমি সবসময় বলি মেয়েরা নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার। তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, এরপরে আর কিছু দরকার আমার কাছে ইন্সপিরেশন। আপনার গল্প, আপনার কথা আমি খুব শুনি, মানে দিদি নাম্বার 1 আমার কাছে ওই জন্য স্বপ্ন ছিল। এত গল্প আপনি এত বারবার মোটিভেট করেছেন, বাড়িতেও সবসময় এই কথাটা বলা হয়। নিজের আমার বোনকেও আমি বলি, দেখ দিদি বলে আগে নিজের পায়ে দাঁড়াবি, তারপর বিয়ে করবি। ডাল ভাত আর রাত্রে ঘুম, এই 3টে জিনিস যদি মানুষের জীবনে থাকে, মানুষের জীবনে আর কিচ্ছুর প্রয়োজন হয় না, কিছুরই প্রয়োজন হয় না। এই 3টে তোমার জীবনে আছে, তুমি সব থেকে সুখী মানুষ অনিন্দিতা জীবনে, মনে রাখবে। ঠিক আছে, ভালো থেকো অনিন্দিতা। তোমার ব্যবসার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ দিদি। তোমার জীবনের গল্প তো শুনলাম অনিন্দিতা, কিন্তু এখন সব দুঃখ, ঘাত, প্রতিঘাত, অভিমান সব ভুলে এবার আমরা মজা করে খেলবো। পাখি সাজবে, পাখির ছোটটা পিকটার মধ্যে দেখবে একটা বড় পিন রয়েছে, সেই পিনটা দিয়ে দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। এতগুলো বেলুন যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5। যখন বেলুন ফাটাবে তখন দূর থেকে বেলুনটাকে দেখে নেবে, তারপরে ফাটাবে, কিন্তু কাছে গিয়ে কিন্তু বেলুন দেখতে পাবে না। ঠিক আছে? পাখি যেরকম ডানা ঝাপটে ঝাপটে যায়, সেরকম ঝাপ ঝাপটে যায়। কিরকম দেখাও তো, কিরকম ঝাপটে? হ্যাঁ, এরকম ভাবে যাবে। ওকে, স্টার্ট, গো। একটু হয়ে গেছে, ভেরি গুড, তাড়াতাড়ি, কাম অন। এই ডানা ঝাপটাও, ওদিকে আছে আরেকটা, ডানা ঝাপটাও। অনিন্দিতা খেলাটা কমপ্লিট করছে 26 সেকেন্ডস। পিয়ালি, তুমিও বললে তোমার একটা কিছু গল্প আছে, শোনাবে? হ্যাঁ দিদি, আমার গল্প বলতে গেলে আমার পরিবারের কথা তোমাকে আমি শেয়ার করতে চাই। যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্কটাই বড় নয়, একটা মানুষ আর একটা মানুষকে মন থেকে যে কতটা আন্তরিকভাবে আপন করে নিতে পারে, তার পরিবারের সদস্য করে নিতে পারে নিজেকে, তার গল্পই আমি তোমাকে আজকে শোনাবো। ছোটবেলায় আমি যেই পরিবারে মানুষ হয়েছি, আমার মা, বাবা, দাদা, দিদি সবাইকেই আমি ছোটবেলা থেকে, জন্ম থেকে তাদেরকে দেখছি। আমি যত দিন দিন বড় হচ্ছি, কোথাও যেন একটা আমার মনে তাদেরকে নিয়ে একটা জিজ্ঞাসা শুরু করেছে। কারণ আমি দেখতাম যে আমার মা, আমার বাবা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। আলাদা মানুষ বলতে আমি যেটা বোঝাতে চাইছি
যে আমার মায়ের এক নাম মানে সারনেম এক নাম, আমার বাবার একরকম সারনেম। আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম, স্কুলের রিপোর্ট কার্ডে আমি যখন বাবা মার নাম লিখতে হতো, সেখানে আমি মায়ের একরকম নাম লিখতাম, বাবার একরকম নাম লিখতাম। মানে আমি আমার মাকে দেখতাম যে সবার মাই সিঁদুর পরা, শাঁখাপলা পরা, কিন্তু আমার বাবা থাকা সত্ত্বেও আমার মা সিঁদুর পরে না, শাঁখাপলা পরে না। এবার যখন আমি ক্লাস 6-7-এ পড়ি, সেই রকম একদিন পুজোর এক সময় আমার বাবা আমাকে আমার জীবন বৃত্তান্ত আমাকে শোনালো। সেটা হচ্ছে আমি ছোটবেলায় যেদিন আমি হয়েছি সেদিনই আমার মা মারা যান। তখন মাকে দেখবে লোকে, না আমাকে মানে কেয়ার করবে, সেই কারণে মাকে যখন শ্মশানে নিয়ে চলে যাওয়া হলো, আমাকে পাশের বাড়িতে রাখা হয়েছিল। তো আমার যিনি বর্তমান মা, উনি আমাদের পরিচিত। তো সেই দিন থেকে আমি ওই একদিন বয়স থেকেই আমি একটি অন্য পরিবারে মানুষ হই, যেটা আমি ছোটবেলা থেকে একদমই কিচ্ছুই জানতাম না। কিন্তু তাদের আন্তরিকতা, সেই মায়ের যে যত্ন তার সন্তানের প্রতি, সেরকম আমার বিন্দুমাত্র আমার অভাব ছিল না। কোনো যত্নের অভাব ছিল না, কোনো শিক্ষার অভাব ছিল না। আমি ছোটবেলা থেকে থিয়েটার করেছি, আমি একটা মেগা সিরিয়াল করেছি, আগে যেটা জি বাংলা আলফা বাংলা ছিল, প্রতিবিম্ব বলে একটি সিরিয়াল হতো, সেই সিরিয়াল আমি 5 বছর মেগা কাজ করেছি। আমি এছাড়া বিভিন্ন ছোট ছোট কাজ করেছি, নাচ শিখেছি, মানে সব রকম দিয়েই সে আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছে। 17 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়, বর্তমানে আমার বয়স 26 বছর এখন। আমার একটি 8 বছরের ছেলে আছে। আমি এইচএস দিই, তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমি মাস্টার্স কমপ্লিট করি। সব কিছুর পেছনেই আমার স্বামী আর আমার শাশুড়ির অক্লান্ত অবদান, এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারবো না। তাই আজ আমি এটাই সব থেকে বড়োভাবে উঁচু গলায় বলতে পারি যে রক্তের সম্পর্কই আসল সম্পর্ক নয়। আজ মা এসছেন? হ্যাঁ মা এসছে। কোথায় মা? ওই যে মা, নমস্কার মাসি। পাশে আমার ছেলে, আমার বাবা, আমার হাজবেন্ড, আচ্ছা, আমার ননদের মেয়ে ননদ। মাসিমা, সেই দিনের কথা মনে পড়ে যেদিনকে পিয়ালিকে হাতে পেলেন? সেদিন কি মনে হয়েছিল? ওই দিন ওর জেঠু আমাকে ওর মাকে নিয়ে চলে গেল, বলল যে আমাদের ঘরে দিতে নেই, 3 দিন আপনি একটু রাখবেন। আমি ওকে রিক্সা করে নিয়ে চলে আসি। আচ্ছা। ওই দিন থেকে ও আমার কাছে। আচ্ছা মা, ও কিন্তু খুব লক্ষ্মীমন্ত্র মেয়ে, ও যেখানে যাবে তাদেরই ভালো হবে। খুব ভালো, তোমার মাই একদম একদম। আমি যখন আমার আসল মায়ের পরিচয় পেয়েছি, তারপর হ্যাঁ অবশ্যই তার প্রতি আমার একটা শ্রদ্ধা হয়েছে, কিন্তু এই মায়ের প্রতি আমার যে ফিলিংসটা, সেই ফিলিংসটা আমি আর আনতে পারিনি, আর হয়তো পারবো না। আর তারপর তোমার আর মনে দুশ্চিন্তা ছিল না তো, কেন অন্য পদবী, আমার পদবী কেন? না না, আর কোনো দুশ্চিন্তা ছিল না। এখন কি করো পিয়ালি? চাকরির চেষ্টা করছি, পরীক্ষা দিচ্ছি। আর এমনি বেসিক্যালি আমি একদম ছোট ছোট আমার কাছে যারা পড়ে এখন, তারা 5-6-এ পড়ে, কিন্তু তারা আমার কাছে যখন পড়তে এসেছে তখন তারা সবে হাতে খড়ি দিয়ে আমার কাছে এসেছে। এখন তারা 5-6-এ পড়ে। ভালো থেকো পিয়ালি, খুব ভালো লাগলো আলাপ হয়ে, পরিচয় হয়ে, পরিবারের সকলের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। এবং মাসিমাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষও আজকালকার দিনে পাওয়া যায়। তাহলে পিয়ালি খেলার জন্য প্রস্তুত? চলো খেলা শুরু। রেডি পিয়ালি? স্টার্ট, গো। ভেরি গুড। পিয়ালি খেলাটা কমপ্লিট করেছে 28 সেকেন্ডস। বলো শর্মিলা, কি করা হয়? আমি একজন পেশায় স্কুল শিক্ষিকা। কোথায় স্কুল? আমার পশ্চিম মেদিনীপুরে, আমার স্কুলের নাম তাঁতিগেরিয়া হাই স্কুল। আচ্ছা। প্রথম থেকে বলতে গেলে আমাদেরও একটা ছোট পরিবার ছিল। আমার বাবা, মা, আমি, আমার ভাই আর আমার ঠাকুমা, আর আমরা 5 জনে থাকতাম। আমাদের খুব সুখী পরিবার ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে আমার মা হঠাৎ মারা যায়। আমার তখন 11 বছর বয়স, আর আমার ভাইয়ের তখন 8 বছর বয়স। ছোট্ট তোমরা একদম। হ্যাঁ, তখন সেই সময় ঠাকুমার বয়স হয়েছে, ঘরে কেউ দেখাশোনার নেই, সেই জন্য আমার ভাইকে নিয়ে আমার পিসি চলে যায়।
এবং আমাদের দুজনের না খুব ভাব ছিল, মানে ভীষণ আমাদের বন্ডিং ভাই ছিল, বোনের। ভাই বোনের খুব মিল ছিল। কিন্তু সেই দিনের পর থেকে আর সেই বন্ডিংটা থাকে না দিদি। সে কি অনেক দূরে ছিল তোমার বাড়ি থেকে? না, আমার পিসির বাড়ি কন্যাগড়ে ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ওকেও বেশি পাঠাতো না খড়গপুরে, আর আমিও যেতে পারতাম না। তারপর আমার যখন ক্লাস 9 হয় তখন আমার বাবা আবার বিয়ে করেন। আমার মাও ভালো, এই মাও ভালো, আর আমরা দুই ভাই বোনই ছোটোর থেকে পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম, ভীষণ ভালো ছিলাম। সবসময় আমার ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতাম। মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করি। যখন ক্লাস 12-এ পড়ি সেই সময় আমার ছোটো ভাই হয়, মানে আমার উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষার 15 দিন আগে। আচ্ছা। আর সেই সময় ঘরে একটা ছোট বাচ্চা, এবার সামনে পরীক্ষা, খুব টেনশন, কি করে পড়াশোনা করব। তো আমাদের পাড়ায় একজন জেঠিমা ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। তিনি বললেন যে তুই আমার বাড়িতে এসে পড়। সকাল 6:30 বাজলেই সব বই খাতা, যত নোটসের খাতা সব কিছু। আর সেই সময় তো এত টিচার, এত ভ্যারাইটি বই এগুলো তো পাইনি। যেগুলো টিউশন মাস্টারের কাছে যেগুলো পড়তাম ওগুলো নিয়ে ব্যাগ বোচকা ভরে ওই জেঠিমার বাড়িতে চলে যেতাম, এবং সারা দিন ওদের বাড়িতেই আমি থাকতাম। ওরা আমাকে টিফিন দিত, দুপুরে ভাত দিত, হ্যাঁ ওদের বাড়িতেই খেতাম এবং সারাদিন পড়তাম। একদম রাত 10টার সময় আমার ঠাকুমা ডেকে নিয়ে আসতো, শুধু রাতটুকু আমার ঘরে শুতাম, আবার সকাল হলেই তাদের বাড়ি পড়তে চলে যেতাম। তো সেই পরীক্ষায় আমি মাধ্যমিকে খুব ভালো, উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করি, ফার্স্ট ডিভিশন হয়েছিল আর্টসে, এবং আমাকে খড়গপুর কলেজে আমাকে পড়তে হয়, এবং টোটাল আমার পড়াশোনাটা আমি পুরো নিজে একাই ডিলিংস করি। তারপর MA মানে গ্র্যাজুয়েশনে আমি খুব ভালো রেজাল্ট করি, অনার্সে, হিস্ট্রি অনার্সে। তারপর আমি রেগুলার MA-তে পড়ি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, এবং MA-তেও খুব ভালো রেজাল্ট করি। তারপর আমার MA পরীক্ষার 1 মাস বাদে আমার বিয়ে হয়ে যায়, এবং প্রেম করি, আমাদের বিয়ে হয় আর কি। বিয়ের 1 বছর বাদে আমার ছেলে হয়। তারপরে না দিদি, মানে অবাক ব্যাপার, আমার জীবনের পরিবর্তন। আমি তো পুরো ঘর সংসার করছি এবং চাকরি করব, এটা আমার মাথাতেই নেই। তখন ভাবছি কিভাবে ছেলেকে মানুষ করব। তো আমি না পুরীতে যাই, এবং পুরীতে গিয়ে যখন আমি জগন্নাথকে দর্শন করছি, হঠাৎ আমার মনে এই ফিলিংসটা এলো যে আমি কী করলাম এতদিন ধরে, যে এত কষ্ট করে পড়লাম, এত ভালো আমার একাডেমিক কেরিয়ার, আমি কি এভাবেই ঘর সংসার করেই আমি রয়ে যাব? তখন আমি পুরী থেকে ফিরে এসে সিদ্ধান্ত নিলাম যে আমি আবার পড়াশোনা করব, এবং আমার বরকে আমি রাজি করলাম। আমার বর সাপোর্ট করেছিল, এবং তারপর আমি বিএডে ভর্তি হলাম। পাঁশকুড়া যেতাম বিএড কলেজে, সকাল 8টায় বেরোতাম, রাত 8টায় ঢুকতাম। তারপর ছেলেকে ঘুমটুম পাড়িয়ে রাত 12টার সময় পড়তে বসতাম। এবার হিস্ট্রির মতো সাবজেক্ট, বিশাল ভাস সিলেবাস দিদি। ওরে বাবা, আর মনে করিও না। আর আমাদের ঘরে লাইট জ্বালিয়ে পড়লে হাজবেন্ডের ঘুমের ডিস্টার্ব হবে। ও তো ব্যবসা করে সারাদিন খাটাখাটনি করে শুতো, ছোট বাচ্চা। পেছনে আমাদের একটা চৌকি, মানে ছোট খাট মতো ছিল, ওখানে পাখা ছিল না, ওখানে পড়তাম, গরমে দরদর করে ঘামতাম দিদি। তা ওইভাবে পড়তাম, এরকম পড়তে পড়তে ভোর হয়ে যেত, কাক ডাকতো, পাখি ডাকতো, সকাল হয়ে যেত, সারা রাত ঘুমাতাম না। তারপর ভোরবেলা উঠতাম, উঠে স্নান করতাম, ভালো করে চান করতাম, চান করে 1 কাপ চা, 2টো বিস্কুট কোনোদিন খেতাম, কোনোদিন ছাতুর শরবত খেয়ে আবার কলেজে চলে যেতাম। এইভাবে টানা 2 বছর দিদি। আমার তখন 36 কেজি ওজন ছিল। আমাদের বিএড কলেজে রক্তদান শিবির হয়েছিল, তো আমাকে ওয়েট মেশিনে উঠিয়েই নামিয়ে দিয়েছে ডাক্তার। বলছে হবে না হবে না, এই তো 36 কেজি ওজন, আন্ডার ওয়েট, আর শরীরে রক্ত ছিল না, জল ছিল না শরীরে। তার সাথে সাথে আমি SSC ট্রেনিং নিলাম, SSCর জন্য পড়তাম, প্রচুর পড়েছি দিদি। তারপরে আমি SSCতে আমি ওয়েস্টার্ন রিজিয়ন, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সেখানে হিস্ট্রি অনার্স পিজিতে জেনারেল ফিমেলে আমি ফার্স্ট হই দিদি। আমি এখন বর্তমানে SSC দিয়ে এখন চাকরি করছি, আর স্কুলে আছি এখন। আর এই পড়াশোনা করার সময় ছেলেকেও মানুষ করেছো? হ্যাঁ, ছেলেকে মানুষ করেছে দিদি। ওটা আরেক প্যাথেটিক দিদি। যখন আমি পড়তাম, আমার ছেলে দৌড়ে আসতো আমাকে, মানে হাত বাড়াতো কোলে নেওয়ার জন্য, আমি ঠেলে সরিয়ে দিতাম ছেলেকে, ঠেলে সরিয়ে দিয়ে দরজা আটকে দিতাম। দরজার বাইরে এরকম এরকম করে মা মা বলে দরজা ফিরতো দিদি, আমি ভেতরে কাঁদতাম, কিন্তু করার কিছু ছিল না। কি করবো, পড়তে তো হবে। মানে একদিন এরকম হয়েছে ঘটনা, ছেলে এসেছে, আমি না চুল উল্টে ছেলেকে ভয় দেখিয়েছি, যার জন্য আমি আমার হাজব্যান্ডের কাছে খুব বকা খেয়েছি। ছেলে পুরো ভয় শক্ত হয়ে গেছিল। তোমার ছেলে এখন কত বড় হয়েছে? ছেলে দিদি এসছে, ওই যে এখন 9 বছর বয়স, ওই যে লাল। আচ্ছা। আমার মেয়েও আছে দিদি, 14 মাসের মেয়ে আছে। ও আবার একটা মেয়ে হয়েছে? হ্যাঁ দিদি, আমার মেয়ে দুটোকে নিয়ে সামলে আবার পড়াশোনা করছো? হ্যাঁ। থ্যাংক ইউ শর্মিলা, খুব ভালো থেকো। তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, তুমি আরো জীবনে অনেক বড় হও, তোমার সব স্বপ্ন তুমি সফল করো। থ্যাংক ইউ দিদি। তোমার পড়াশোনার প্রতি যা ভালোবাসা, তাকে কুর্নিশ জানানো উচিত। শর্মিলা, নিজের জীবনের লক্ষ্যে তো পৌঁছে গেছো, এবার দেখবো পাখি হয়ে তুমি কত তাড়াতাড়ি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো। ওকে, এসো। আমাদের শর্মিলা এই মুহূর্তে পাখি সেজে তৈরি, ডানা ঝাপটা ঝাপটা যাবে। যাও, গো।
আরেকটা আছে, আরেকটা আছে। তাড়াতাড়ি উড়ে উড়ে যা, উড়ে উড়ে। শর্মিলা খেলাটা কমপ্লিট করছে 27 সেকেন্ডস। বলো পিয়ালি। হ্যাঁ দিদি, বলছি আমি তো বলেছি আমি প্রধান শিক্ষিকা, কিন্তু প্রধান শিক্ষিকা আমার 6.5 বছর হলো। তার আগে আমি সহশিক্ষিকা ছিলাম এবং একটা দূরবর্তী স্কুলেই চাকরি করতাম। তো সেখানে যাওয়া আসার পথে মেয়েদের মানে কিছু কিছু ঘটনা এমন চোখে পড়তে এত কষ্ট লাগতো দিদি, যে মেয়েরা এখনো এতটা অসহায়, এবং সেই অসহায়তা বুঝতে পারতাম যে তাদের অশিক্ষাটা হচ্ছে মূল, এর পেছনে হচ্ছে দায়ী। তো তখনই আমার ইচ্ছে হয় যে আমি তাহলে এমন একটা পদে জয়েন করি যেটা আমার সুযোগও রয়েছে প্রধান শিক্ষিকার পদে। তখন আমার চাকরি যখন 10 বছর পূর্ণ হলো, তখন আমি প্রধান শিক্ষিকার পদটা ওই জন্যই আরও বেছে নিলাম, যে মেয়েদের শিক্ষাটা ভীষণভাবে জরুরি। এবং আমার ভাগ্য দেখুন, এমন একটা স্কুলে আমি পেয়েছি, সেটা হচ্ছে একদম জঙ্গলমহল, গোদাপিয়াশাল, সেই জঙ্গলমহলের স্কুল, একদম প্রত্যন্ত এলাকা, এবং বেশিরভাগ মানে সেখানে সব ফার্স্ট লার্নার আর কি, ফার্স্ট জেনারেশন লার্নার। স্কুলে জয়েন করার পরে দেখলাম যে তাদের ইনফ্রাস্ট্রাকচারেরও ভীষণ অভাব, করুণ অবস্থা। তারা অনেককেই দেখছি ক্লাসে বেঞ্চ নেই, জায়গা নেই, তারা মাটিতে বসেই পড়াশুনো করছে। যে মিড ডে মিলে মেয়েরা লাইনে দাঁড়াচ্ছে দিদি, তো ওরা হচ্ছে ভাত পাচ্ছে, কেউ হয়তো এক টুকরো আলু পেলো, কেউ হয়তো শেষের দিকে সেটাও পেলো না। তখন আমি ভাবলাম যে এরম তো হওয়ার কথা নয়, কেননা আমাদের যে পলিসি রয়েছে সরকারের, তাতে অন্তত তাদের ডাল ভাত তরকারিটা দেওয়া যায় ভালোভাবে। তো তারপরে আমার সহশিক্ষিকারাও আমার সঙ্গে অনেকে সহযোগিতা করলেন। তো আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে তাদের জন্য বেঞ্চ যাতে পাওয়া যায়, আগে বিভিন্ন দপ্তর, ওই এলাকাতে কিছু ফ্যাক্টরি রয়েছে, তো তাদের একটা সিএসআর বলে ডিপার্টমেন্ট থাকে, সেইখান থেকে তারা সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে। সেখানে যোগাযোগ করে তারা বিভিন্ন, যেমন শালবনির টাকশাল রয়েছে এর মধ্যে, তারা মেয়েদের জন্য বেঞ্চ দিলেন। তারপর দেখছি ক্লাসে ফ্যান নেই, গরমের মধ্যে মেয়েরা ঘামছে, ওইভাবেই তারা ক্লাস করছে। তো কিছু ফ্যানের ব্যবস্থাও আমি করেছি। এখন এটা বলতে পারি যে ফ্যানের অভাব বা ওই কষ্টটা তাদের আর করতে হয় না, কিংবা মিড ডে মিলে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটা আগের থেকে অনেকটাই উন্নত করা গেছে। এটা দিদি আমার একার চেষ্টা নয়, এটা আমাদের সকলের সহযোগিতা। তবুও দিদি ভালো লাগে যখন দেখি যে মেয়েদের ভালোবাসা বা গার্জিয়ানদের ভালোবাসাটা যখন পাই, তাদের যে শ্রদ্ধা, তখন একদম মানে মনটা ভরে যায়। খুব ভালো কাজের সাথে যুক্ত আছো। হ্যাঁ, একটা স্কুলকে পুনর্গঠন করা চারটিখানি চেষ্টা কথা করছি নয়। দিদি, স্কুলকে যতটা সম্ভব ভালো করা যায়, এবং সকলের সহযোগিতা নিয়েই সেই চেষ্টা করছি। একদম। বহু ছাত্রছাত্রীকে তুমি শিক্ষার আলো দেখাচ্ছ, আরো দেখাও, এই কামনা করি। থ্যাংক ইউ। গল্প হলো অনেক পিয়ালি, সকলে খেলাও দেখলে, এবার তুমি খেলার জন্য প্রস্তুত তো? হ্যাঁ, নিশ্চয়ই। চলো এসো। আমাদের প্রধান শিক্ষিকা পিয়ালি সুন্দর পাখি সেজে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। এবার খেলা শুরু করবে, যাও স্টার্ট। ডানা ঝাপটাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট। পিয়ালি খেলাটা কমপ্লিট করেছে 31 সেকেন্ডস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অনিন্দিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শর্মিলা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পিয়ালি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে পিয়ালি চ্যাটার্জি 5 পয়েন্টস। গিফট কি আছে? আছে পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল, আছে শু ক্যাবিনেট, ম্যাগাজিন র্যাক, মাল্টিপারপাস ক্যাবিনেট, টেলিফোন স্ট্যান্ড। পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল অনিন্দিতা। শর্মিলার পছন্দ মাল্টিপারপাস ক্যাবিনেট, পিয়ালি ঘোষের পছন্দ টেলিফোন স্ট্যান্ড, পিয়ালি চ্যাটার্জি পছন্দ শু ক্যাবিনেট। ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে 10 কেজি করে চাল সকলের জন্য। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাত,
এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পা, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। সুন্দর একটি গান দিয়ে আমাদের শুরু হলো সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয়া। আজকের আমাদের স্পেশাল গেস্ট সমন্তক। সমন্তক, খুব ভালো আছি দিদি। শুভ নববর্ষ শুভ তোমাকে। নববর্ষ। গানের রাউন্ড বুঝতেই পারছো, সমন্তক এসছে আজকে আমাদের মধ্যে। মন দিয়ে প্রথম গান শোনো, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে থাকার গান। আরে ভাবে একটা শব্দ গাইনি, সেই শব্দটা কি আপনাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেটা গাই। পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, পিয়ালি ঘোষ, ঠোঁটে বেঁচে। নিয়ে 5 পয়েন্টস। সঙ্গে স্যালাড কাটার পিয়ালি। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই সুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান। দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি, সঠিক উত্তর দিলে গিফট পাবে রসনোবার তরফ থেকে আয়রন। লাউয়ে রাগা খাইলাম ডগা গো খাইলাম, আগা খাইলাম গো লাউয়ে রাগা খাইলাম ডগা গো খাইলাম, লাহুদিয়া বানাইলাম ডুগডুগি আমি, লাহুদিয়া বানাইলাম ডুগডুগি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। আচ্ছা, গানের কথা অনুযায়ী সাধের লাউ গায়ককে কি বানালো? বলো পিয়ালি ঘোষ। বৈরাগী। রাইট। 5 পয়েন্টস। সঙ্গে রসনোবার তরফ থেকে আয়রন। লাউয়ের আহাদা খাইলাম ডগা গো খাইলাম, লাহুদিয়া বানাইলাম ডুগডুগি আমি, লাহুদিয়া বানাইলাম ডুগডুগি সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। যাবো এবার 3 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে পপকর্ন মেকার। मैं कभी बतलाता नहीं, पर अंधेरों से डरता हूँ मैं माँ। यूं तो मैं दिखलाता नहीं, तेरी परवाह करता हूँ मैं माँ। तुझे सब है पता मेरी माँ, तुझे सब है पता मेरी माँ। গানের কথার মধ্যে কিসের থেকে ভয় পাওয়ার কথা বলা হয়? यूं तो मैं दिखलाता नहीं, বলো পিয়ালি ঘোষ। तेरी परवाह अंधेरे से डरता, অন্ধকারের জন্য। 5 পয়েন্টস। সঙ্গে পপকর্ন মেকার। मैं कभी बतलाता नहीं,
पर अंधेरों से डरता हूँ मैं माँ। 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, দুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার মন আমার মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, দুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। প্রশ্নটা হচ্ছে যে গানের কথার মধ্যে একটা তীর্থস্থানের নাম উল্লেখ করা আছে, সেটা কি? করে মন আমার কেমন কেমন করে ও বলো পিয়ালি ঘোষ। মদিনা নগরে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে, দুলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার। যাবো এই রাউন্ডের শেষ প্রশ্ন। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকার। আমি চেয়ে চেয়ে দেখি প্রতিদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি প্রতিদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই গানটা যেটা গাইলাম আমি মাত্র, তার মধ্যে একটা কথা ভুল গেছি, সেটা কি আইডেন্টিফাই করতে হবে। প্রতিদিন আজ ওই চোখে সাগরের নীল। বলো শর্মিলা। প্রতিদিন না হবে না, ওটা সারাদিন হবে। 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকার। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন, তিনি আসবেন আপনাদেরকে হেল্প করবেন এই রাউন্ডে। প্লিজ ওয়েলকাম দেবলীনা। দেবলীনা আমাদের এক একটা করে টপিকে এনাক্ট করে দেখাবে, অভিনয় করবে, মুখে কিছু বলবে না। আপনাদেরকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। প্রতিটি রাইট আনসার +5, রং আনসার হলে কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রশ্নটা বাকি 3 জনের কাছে পাস হয়ে যাবে। দেবলীনাকে প্রথমত শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাকেও। কিরম কাটলো পয়লা বৈশাখ? খুব ভালো কাটলো। আমি আর আমার বর বেড়াতে গিয়েছিলাম, সেখানে আমরা স্নোফল পেয়েছি। লাভলি। কাজী দারুণ কেটেছে। কলকাতা ফিরে আসার পরে আবার প্রথম শুটিং হচ্ছে এইটা, আর সেটা আমার ফেভারিট শো। কি রচনা দি আমার ফেভারিট, দিদি নাম্বার 1 আমার ফেভারিট, সো আমি হ্যাপি। থ্যাংক ইউ দেবলীনা। দিদি আমি একটা কথা বলতে চাই। বলছি তোমার মনে আছে কিনা জানি না, আলফা বাংলায় তুমি প্রতিবিম্ব করতে। হ্যাঁ মনে আছে, অফকোর্স। প্রতিবিম্বে আমি দোলন আন্টির মেয়ে হয়েছিলাম, তোমার আর কি তুমি আমার পিসির মেয়ে স্বাগতা আন্টির মেয়ে হয়েছিলে। তাই নাকি? রূপা, হ্যাঁ হ্যাঁ। সে এখন বড় হয়ে গেছে। ও মা, কত বড় হয়ে গেছে। প্রথম টপিক, কি দেখাচ্ছে বোঝবার চেষ্টা করো। বলো পিয়ালি চ্যাটার্জি। ঘোড়ার ডিম। রাইট আনসার, 5 পয়েন্ট। ঘোড়ার ডিম। আর আমাদের সেকেন্ড টপিক, একটি বিশেষ অনুষ্ঠান।
পিয়ালি ঘোষ। রক্তদান শিবির। রাইট আনসার, 5 পয়েন্টস। এবার যাচ্ছি থার্ড টপিক। কি দেখাচ্ছে বলছো? বলো। পিয়ালি ঘোষ। গ্যাস বেলুন। রাইট আনসার, 5 পয়েন্টস। যাচ্ছি 4 নম্বর টপিকে। একটি বিশেষ জায়গা দেখো। বলো। পিয়ালি ঘোষ। লাইব্রেরি। লাইব্রেরি, রাইট আনসার, 5 পয়েন্টস। তো এবার শেষ টপিক, 5 নম্বর টপিক। এটাও একটি অনুষ্ঠান। বলো। পিয়ালি চ্যাটার্জি। জন্মদিন। রাইট আনসার, 5 পয়েন্টস। 5টা প্রশ্ন শেষ। আমাদের এই রাউন্ডে খেলা শেষ। দেবলীনার জন্য একটা জোরে হাততালি এবং থ্যাংক ইউ সো মাচ দেবলীনা। আমাদের এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছে পিয়ালি ঘোষ, 15 পয়েন্ট। ওকে, পিয়ালির পছন্দ কোল্ড ড্রিঙ্কস এবং স্ন্যাক্সের ট্রে। সেকেন্ড পজিশনে আছে পিয়ালি চ্যাটার্জি, 10 পয়েন্টস। ওকে, পিয়ালির পছন্দ মশলা এবং সস। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। প্রথম অক্ষর বাদ দিলে, সংখ্যা চিনে নিলে, নম্র স্বভাব কথায় পেলে, অবতার হলে। এবার বলো। শর্মিলা। 10 অবতার। বোঝাও। প্রথম অক্ষর মানে সংখ্যা 10 আর তারপর নম্র স্বভাব কথায় পেলে অবতার, 10 অবতার। অবতার তো লেখাই রয়েছে, আর প্রথম অক্ষর যদি বাদ দিয়ে দাও তাহলে সংখ্যা কোথায় থাকছে? দেখে নি। বিনয়। বি যদি বাদ দাও তাহলে 9 থাকছে, সেটা একটি সংখ্যা। আর নম্র স্বভাব কথায় পেলে, অবতার হলে, আমরা কথায় বলি বিনয়ের অবতার। বুঝতে পেরেছে? তাই রাইট আনসার হচ্ছে বিনয়। ভেরি সরি শর্মিলা, -10। সেকেন্ড প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু, প্রথম দুইয়ে ফল হলে, কেশ সজ্জার ধরন পেলে। ওপর নিচে ক্লু, পবন পুত্রের পরিচয়, যার সাহায্যে লঙ্কা জয়। এবার বলো। পিয়ালি ঘোষ। পাশাপাশি হচ্ছে কলা বিনুনি, আর ওপর নিচ হচ্ছে হনুমান। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে ভেন্টের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। এবার যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। একটা কমন ওয়ার্ড, যেটা দম বলে যে শব্দটি ওপরে আছে তারপরে বসবে, আর সেই কমন ওয়ার্ডটি নিচের দুটো ওয়ার্ডের আগে বসবে। নিচে রয়েছে কবজা এবং কারখানা। একটাই কমন ওয়ার্ড, তাহলে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার
পিয়ালি ঘোষকে বাদ দিয়ে বাকি 3 জন। এবার বলো অনিন্দিতা। দমকল, কলকবজা, কলকারখানা। শব্দটা কি? কল। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্নের রাইট আনসার দিলে গিফট পাবে এনকরের তরফ থেকে 2.1 অডিও স্পিকার। শেষ 2-এর সংখ্যা হলে টক ঝাল মিষ্টি পেলে, এটা একটা ক্লু। এখান থেকে একটা শব্দ বেরোবে, তারপর ছবি থেকে একটা শব্দ, তারপরে তলার একটি ছবি থেকে একটি শব্দ, 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো অনিন্দিতা। আচার বিচার। বোঝাও। প্রথম 2-এ শেষ 2-এ সংখ্যা হলে টক ঝাল মিষ্টি পেলেটা হচ্ছে আচার। ওকে, কারণ আটা বাদ দিলে 4 থাকছে। রাইট। আর তারপরে ওটা হচ্ছে বি, মৌমাছি। Correct. আর এটা 64কে 16 দিয়ে ভাগ করলে 4 হয়, তাইলে আচার বিচার। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে এনকরের তরফ থেকে 2.1 অডিও স্পিকার। এবার যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে পিৎজা মেকার। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন। ভুল করলে -20 পয়েন্টস। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে রয়েছে অনিন্দিতা এবং পিয়ালি ঘোষ। সবাই খেলতে পারো। ছবিটা ক্লু, কয় একার দন্তের ন দেওয়া রয়েছে। শব্দটা কি হবে বলতে হবে। এবার বলো শর্মিলা। শান্তিনিকেতন। শর্মিলা বলছে শান্তিনিকেতন। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস শর্মিলার, আর ভুল হলে -20। দেখে নি। রাইট আনসার, 30 পয়েন্ট শর্মিলা। সঙ্গে পিৎজা মেকার। শেষ প্রশ্নে যাওয়ার আগে সব থেকে হাইয়েস্ট করেছিল পিয়ালি ঘোষ, 65 পয়েন্টস। শর্মিলা লাস্ট প্রশ্নের উত্তর দিয়েছো, কিন্তু তোমার স্কোর অনেক কম ছিল, তাই আজকের দিদি নাম্বার 1 হয়েছে পিয়ালি ঘোষ। পিয়ালি, তোমার জন্য রয়েছে জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। তোমার সময় শুরু হচ্ছে এখন পিয়ালি, স্টার্ট। মহাশয়, বিষয়, সংশয়, অতিশয়, প্রশ্রয়। প্রশ্রয়, অতিশয়, সংশয়, বিষয়, মহাশয়। রাইট আনসার, ভেরি গুড। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর আংটিটা তোমার। পেন্টারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। বিবরণীর তরফ থেকে গিফট ভাউচার। প্রেসনোভার তরফ থেকে ডিসকাউন্ট কুপন। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মেমেন্টো। আজকের উইনার হয়েছে পিয়ালি ঘোষ। ট্রফি তোমার। দিদি নাম্বার 1-এর ব্যাচ তোমার। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার তোমার। প্রত্যেকে আজ প্রকৃত অর্থে দিদি নাম্বার 1 ব্যাচটাও পেয়েছে ঠিকই, কিন্তু জীবনে দিদি নাম্বার 1 কিন্তু তোমরা 4 জন। তোমাদের সকলের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। সকলের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। আপনারাও সবাই ভালো থাকুন।